সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে আবারও বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গণতন্ত্রের অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ২২ আইন প্রণেতা। ছাত্র আন্দোলনের চলমান অস্থিরতার মধ্যেই সন্ত্রাসী সত্তা ঘোষণা দিয়ে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বিচারের প্রসঙ্গটি আবার সামনে এলো। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজকের নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকের শিরোনাম রেখেছি সংলাপের আহ্বান, অসহযোগের ডাক। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। জানিয়ে দেব তাদের নাম। আছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরী এবং আছেন সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। জনাব বিভুরঞ্জন সরকার, আপনার কাছে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে শিরোনাম যেমনটি বলছিলাম যে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে তিনি আলোচনায় বসতে চান, তিনি কথা বলতে চান, আর কোনো সহিংসতা চান না, গণভবনের দরজা খোলা, এমন কথা তিনি বলেছেন। অন্যদিকে ছাত্ররা কিন্তু আজকে এক দফা দিয়েছে এবং বলেছে কাল থেকে অসহযোগের কথা। পুরো পরিস্থিতি, দেশের পুরো পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আজকে কতগুলো ঘটনা, তার মধ্যে যদি আমি বলি প্রধানমন্ত্রীর কয়েকটি ঘটনা উদ্যোগ। একটি হলো যে তিনি বলেছেন আলোচনার জন্য গণভবনের দরজা খোলা, গ্রেপ্তারকৃত ছাত্রদেরও তিনি মুক্তি কথা বলেছেন। আবার অন্যদিকে যেটা আমরা দেখলাম খবরের শিরোনামে যে আন্দোলন যারা করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে প্রথমে যে সব দফা উল্লেখ করা হয়েছিল 4 দফা, যেটি ছিল 4 দফা 9 দফা, আজকে দেখা গেল যে 1 দফা এবং আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন। তো এই যে দফা এবং অসহযোগ আন্দোলন, মানে আগে কিন্তু আমরা শুনেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো অরাজনৈতিক, এর পেছনে কোনো রাজনীতি না, এবং রাজনীতি নাই দেখেই কিন্তু এই আন্দোলনের প্রতি দেশের ব্যাপক মানুষের সমর্থন লক্ষ্য করা গেছে। আমরা এটা জানি, কিন্তু তখনও কিন্তু বলা হয়েছিল যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পেছনে নেপথ্য কারিগর আছে। যদিও বলা হচ্ছে যে এটা অরাজনৈতিক সংগঠন বা অরাজনৈতিক কিছু ব্যক্তি, সমন্বয়ক, উদ্যোক্তা, তাদের উদ্যোগে এই আন্দোলনটা, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা প্রমাণ হলো 1 দফা এবং অসহযোগ বা এই যে দফাওয়ারি আন্দোলন কোনো অরাজনৈতিক ব্যক্তিরা দেয় না। আমরা কিন্তু এর আগেও কোটা বিরোধী আন্দোলন দেখেছি। আজকের 1 দফাকে সেটি আরো স্পষ্ট করে প্রমাণ করে যে এর পেছনে রাজনীতি আছে। দফা অসহযোগ আন্দোলন, আমরা কিন্তু অসহযোগ আন্দোলন অতীতে দেখেছি। আপনি অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনের সময় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, আমরা আমাদের 70-এর নির্বাচনের পর পাকিস্তানি সামরিক শাসকরা যখন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছিল, তখন আমরা বাংলাদেশ অসহযোগ আন্দোলন, একটি সংগঠিত রাজনৈতিক শক্তি বা একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি ছাড়া এই রকম দফা দিয়ে বা অসহযোগ আন্দোলনের ডাক, এটা কিন্তু কল্পনা করা যায় না। তার মানে এখন কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে এই যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলন, এইটা কোটা যেটা বলা হচ্ছে যে এই আন্দোলন আর আন্দোলনকারীদের হাতে নাই। আসলে শুরুতেও এর পেছনে যে রাজনীতি ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। কিন্তু তার থেকে বড় কথা আমি মনে করি যে সরকারের এখানে একটা বিরাট ব্যর্থতা আছে। সেটা কি? আজকে সরকার প্রধান যেই সব ঘোষণা দিলেন, এটা যদি শুরুতেই
যখন কোটা নিয়ে আন্দোলনের সূচনা হলো, আপনি যদি আদালতের রায় থেকে শুরু করেন তাহলে সম্ভবত জুন মাসের 4 বা 5 তারিখে, হ্যাঁ, তারপরে তারা একটা কর্মসূচিও পালন করে। সেই সময় যদি আলোচনায় বসা হতো তাহলে একরকম অবস্থা তৈরি হতো, কিন্তু তখন বিষয়টাকে সরকার উপেক্ষা করেছে, অবহেলা করেছে বা এটা গুরুত্বপূর্ণ মনে করেনি। এইখানে হলো যে এই যে সরকারের কাছ থেকে আমরা এখন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোটা বিরোধী আন্দোলনকারীদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কতটুকু দায়িত্বশীল আচরণ করা হয়েছে এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। আন্দোলনকারীদের কাছ থেকে তারা কিন্তু বারবার জানিয়েছিল যে তারা সরকারের সাথে আলোচনা করতে চায়, বসতে চায়। সেটাই আমি বলছি যে এখন যে আলোচনার আহ্বানটা জানানো হচ্ছে সেটা তখন তারা যখন বলেছিল তখন বললে কিন্তু সরকার থাকতো আপার হ্যান্ডে, আন্দোলনকারীরা কিন্তু তাহলে এই করা পিছনে পড়তো। কিন্তু এখন ঘটনা এত দূর গড়িয়েছে যে আপনি জানেন যে কি হয়েছে, এগুলা তো ব্যাপক ঘটনা। আপনি কোটা বিরোধী আন্দোলনের মোকাবেলার জন্য আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে ছাত্রলীগই যথেষ্ট, এবং আমরা দেখলাম যে তারপর ছাত্রলীগ মাঠে নামলো, এবং ছাত্রলীগ নামার পরে তাদের যে হল থেকে বিতরণ করা হলো, তাদের রুম তছনছ করে দেওয়া হলো, ওটা কিন্তু মানুষের নজরে এলো না। নজরে এলো তারা যে হামলা করেছে সেটা, তারা যে আক্রান্ত হলো সেটা, যেহেতু তারা পরে আক্রান্ত হয়েছে, তার মানে কি? তার মানে হলো যে প্রথমে আপনাকে কাজটা করতে হবে, কিন্তু সরকার সব কাজই করছে সেটা হলো পরে যেয়ে, মানে পানি যখন ঘোলা হয়ে গেছে তখন। একটা কথা আছে, আমরা সবাই জানি এটা, যে ওই যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো এখন তো অবস্থাটা হয়েছে যা বলছে সরকার সেটা ব্যাকফায়ার করছে, কিন্তু সেটাও বড় কথা না। বড় কথা হলো যে এর মধ্যে দেশে অনেক ধরনের সহিংসতা হয়েছে, ব্যাপক সম্পদহানি হয়েছে, আবার প্রাণহানি হয়েছে। সম্পদটা ক্ষতিপূরণ করা যায়, কিন্তু জীবন যাদের চলে যায় সেটা কিন্তু আর ফিরিয়ে দেওয়া যায় না, এটার কোনো ক্ষতিপূরণ হয় না। আপনি ক্ষতিপূরণ দিতে পারে সরকার বা প্রধানমন্ত্রী বা অন্য কেউ, কিন্তু সেইটাতে কিন্তু ওই মানুষটা আর ফিরে আসবে না। যে শিশু পিতৃহারা হলো, বা যে পিতা সন্তানহারা হলো, বা যে মা সন্তানহারা হলো, তারা কিন্তু আর ফিরে আসবে না। এখন আপনি বলছিলেন যে পানি ঘোলা হয়ে গেছে, সেখান থেকে একটু জানতে ইচ্ছে করছে যে এই ঘোলা পানি থেকে সরকার কি আসলে বেরিয়ে আসার জন্য এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। তবে তার আগে একটু আসতে চাই মিসবাহ রহমান চৌধুরী, আপনার কাছে আসি। বর্তমান পরিস্থিতি নিয়ে যেহেতু কথা বলছি, আপনার কাছ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু জানতে চাইবো, যে আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই কি পরিস্থিতি দেখছেন এখন, সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের একজন সিনিয়র সাংবাদিক দাদা এতক্ষণ যা বললেন, ওনার সাথে আমার প্রায় কোনো কথার মধ্যেই দ্বিমত নেই। ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, প্রথম কথা হলো এই আন্দোলনটা কি যৌক্তিক ছিল কিনা, এটা কি ন্যায্য ছিল কিনা। তাদের আন্দোলনটা ছিল যৌক্তিক এবং ন্যায্য। পিছনে কারা এটা অর্গানাইজ করছে এইটার থেকে সামনে হলো এইটা, যে কথাগুলো তারা বলছে এইটা ন্যায় কথা ছিল। আমরা যারা এই সরকারকে সমর্থন করি, সরকারের কল্যাণকামী যারা, যদিও সরকার আমাদের কল্যাণে বা আমাদের সমর্থনে তাদের কিছু আসছে গেছে করে, তা এটা বোঝা যায়নি আচরণে। কেন তখন ঔদ্ধত্য যদি মানুষকে পেয়ে বসে তাহলে আর ডাইনে বাবু কিছুই দেখে না। তো এরকম একটা পরিস্থিতি বহুদিনের ছিল। তারপরেও এই পরিস্থিতি থেকে আপনাদের ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল আমি বলছি যে তারপরেও এই সরকারের কল্যাণে আমরা বিশ্বাস করি, এজন্য যে এই সরকারের দ্বারা দেশের বহু উপকার হয়েছে। অনেক ভুল আছে সরকারের, কিন্তু যদি উন্নয়নের দিকে লক্ষ্য করেন তাহলে এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, দেশের বাহিরে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে, সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো অবস্থানে ছিল আমাদের সরকার। আওয়ামী লীগে এখনও স্বয়ং আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক একজন বড় ছাত্রনেতা ছিলেন, ছাত্রদের সাথে আলাপ আলোচনা করা এবং ছাত্রদের পালস বোঝার মতো ক্ষমতা
আওয়ামী লীগের নেতাদেরই আছে। আর তার থেকে সবচেয়ে বড় কথা হলো কয়েক বছর ব্যাপী চেষ্টা করা হচ্ছিল এই সরকারের পতন কিভাবে ঘটানো যায়। আমরা স্পেসিফিক কারা করছে এই ঘটনাটা, এই জামায়াত শিবিরের কথা আমরা বলছি যে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে তারা একটা রোডম্যাপ তৈরি করে তারা চেষ্টা চালাবে, একটা বড় ধরনের আঘাত তারা আনবে এই সরকারের পতনের জন্য, যে আঘাতটা বহন করতে হবে দেশের মানুষ। তার মধ্যে কি কি করতে পারে, তারা পুলিশ হত্যা করতে পারে, তারা এদেশের সম্পদ ধ্বংস করতে পারে, ব্যাপক জ্বালাও পোড়াও করতে পারে। এ কথাগুলো কিন্তু আমরা বলে আসছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষতার সহিত উনি ওনার কার্যালয়ে চালাচ্ছেন, কিন্তু আমি জানি না এই সংবাদগুলা যারা এই সংবাদ সংগ্রহ করে বা খবর রাখে এই সমস্ত ঘটনাবলীর, উনি সঠিকভাবে পেয়েছেন কিনা। আর যদি পেয়ে থাকেন তো এর ব্যবস্থা আগে নেওয়া হয় নাই। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো ছাত্রদের কথা আমি বলি যে থাক কোনো রাজনীতি পিছনে, থাক কোনো দুর্বিসন্ধি, কিন্তু তারা প্রথম একদম ফ্রেশ ছিল। যারা এটা নেতৃত্ব দিচ্ছিল তারা বলছিল যে আমরা এটা আলোচনা করে মীমাংসা করতে চাই। তাদের এই দাবির প্রতি সারা দেশবাসীর সমর্থন ছিল। প্রধানমন্ত্রী চীন থেকে আসলেন, একটা প্রেস কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে, এখানে একটা কথার কথা উনি এটা প্রসঙ্গে একটা কথা বলছিলেন। এটা এই দিনই এই ছাত্ররা রাষ্ট্রপতির নিকট তারা স্মারকলিপি দিল এবং পুলিশ খুব সহযোগিতা করলো, স্মারকলিপি তারা দিয়ে আসলো। আলটিমেটামও দিয়েছিলেন 48 ঘন্টার একটা আলটিমেটামও তারা দিয়েছিল স্মারকলিপির মধ্যে। কিন্তু দেখা গেল রাত্রে 12টার সময় ঘটনা ঘটলো, প্রেস কনফারেন্স 4টা 4:30টার দিকে, 5টার দিকে, রাত্রে 12টায় রোকেয়া হলের কিছু ছাত্রী তারা নেমে আসলো এবং তারা কি কি স্লোগান দিয়েছেন এটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না। আমি এটাই চাই, আজকেও আমি একটা প্রেস কনফারেন্স করেছি, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলেছি যে সংগ্রাম এবং সংলাপ তোমাদের জন্য দুইটার প্রয়োজন ছিল। সংগ্রামে তোমরা বিজয়ী হয়েছে, তোমাদের সব দাবি সরকার মেনে নিয়েছে। যে তাদের যদি আরো কোনো দাবি দাওয়া থাকে, দেশের স্বয়ং প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন, নিশ্চয়ই আসবো আবার। কিন্তু এইগুলা সব যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে কেন হচ্ছে, আমি পরবর্তীতে আলোচনার প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই আসবো আবারও। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ ডাটা নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আলোচনা করছি সংলাপের আহ্বান, অসহযোগের ডাক নিয়ে। বিফুরঞ্জন সরকার, আপনার কাছে আসে, আপনি বলছিলেন যে পানি ঘোলা হয়ে গেছে। সেই ঘোলা পানি থেকে তো আসলে সকলে একটু নিস্তার পেতে চায়, সবাই চায় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক, সবাই যাতে একেবারে স্বস্তির একটা জীবন যাপন করতে পারে। সেখানে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে এই মুহূর্তে সব থেকে ভালো কোন উপায়গুলো আপনার কাছে মনে হচ্ছে? সেটা তো দেখেন যে বিষয়টা হলো যে এখন তো যে বিভিন্ন পক্ষই নেমে গেছে মাঠে, আর কি সব পক্ষই নেমে গেছে। আমরা শুরুতেই যেটা বলছিলাম যে শুরুতে ফয়সালা হলে একরকম হতো, এখন জিনিসটা জটিল হয়ে গেছে। আজকে প্রধানমন্ত্রী যেই সব ঘোষণাগুলো দিয়েছেন, এটা যদি মানে শুরুর দিকেই দেওয়া হতো, মেজবাহুর রহমান চৌধুরী সাহেব যেটা বললেন আর কি, যে ওনারাও তো এটা বলেছিলেন যে আলোচনা, আসলে আলোচনাটা হওয়া উচিত, আলোচনার দুয়ারটা বন্ধ করা উচিত না। হ্যাঁ, এইটা হলো। কিন্তু আমাদের দেশের রাজনীতিটা এখন হয়ে গেছে সংঘাতের, বিদ্বেষের। এখন আর কোনো নাই আর কি, মানে আপনি আমার শত্রু, আপনি আমার পক্ষে না তো আপনি শত্রু, কিন্তু আপনি আমার পক্ষে না হলেও যে শত্রু না আর কি, এই বিষয়টা আর নাই। আচ্ছা, যাই হোক, আমরা এটা করে ফেলেছি। কিন্তু এখন যেটা আমি মনে করি আর কি, যে আসলে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে ছাত্রদের যে মূল দাবি সেটা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে, এবং তারপরে যেটা হয়েছে সেটা হলো বড় ঘটনা হলো যে প্রাণহানি, এতগুলো মৃত্যু, এটা আসলে কাম্য ছিল না, এটা কাম্য ছিল না। মৃত্যু কখনো কাম্য হতে পারে না, মানুষ তো শত্রুরও মৃত্যু কামনা করে না। এখন হলো যে এখন হয়ে গেছে, যেটা হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আপনি যদি বেশি দূর যেতে চান তাহলে কিন্তু এই সংখ্যাটা আরো বাড়বে।
সেইটা এইটা আমরা কখনো চাই না। তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো মানে শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। এখন এইটাতে শিক্ষার্থীদের সাড়া দেওয়া উচিত। তারা যদি এটা না করে তাহলে কিন্তু তারা ওই যে আমাদের দেশে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার যে রাজনৈতিক লড়াই তার পার্ট কিন্তু তারা হয়ে যাবে। এখন যে অভিভাবক যেই কারণে ধরেন যে আমি যদি বলি বা মেজবা সাহেবের কথা যদি আপনি মনে করেন যে আমরা কিন্তু সরকারের ভালো চাই, কিন্তু আমি আওয়ামী লীগ করি না, উনিও একটা আলাদা দল করেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যে একটা রাজনৈতিক লক্ষ্য বা একটা মুক্তিযুদ্ধের অংশে আমাদের খুব কম সময়, আমি একটু যদি মিসবাহ রহমান চৌধুরী আপনার কাছে একটু আসি, আপনি তখন বলতে চাচ্ছিলেন সেখান থেকে একটু শুরু করি। সেটি হচ্ছে আপনি জামাত শিবিরের প্রসঙ্গ টেনেছিলেন যে পরিস্থিতি বারবার আপনারা সাবধান করার চেষ্টা করেছেন, বারবার সেটি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আজকে সেই পরিস্থিতিই বিরাজ করছে, সেখান থেকে শুরু করে। জি, আমরা জানতাম যে জামাত শিবির এ ধরনের একটা ঘটনা তারা ঘটাবার পরিকল্পনা নিচ্ছে। আপনাকে আগেই বলছি, এ ব্যাপারে আমরা সতর্ক করেছি। সরকার এদিকে কর্ণপাত করেনি। জামাত যে পরিকল্পনা করেছিল এই পরিকল্পনার পিছনে একটা ব্যাপক অর্থ তারা ব্যয় করেছে। 2-3 বার তারা সরকার পতনের সর্বাত্মক চেষ্টা করেছে। একবার তারা হেফাজতে ইসলামের ঘাড়ে উঠল, আবার তারা ওই যে বিএনপির সাথে তো সবসময় তারা এই তারিখটা বোধহয় 28 তারিখ ছিল যে ঘটনাটা চাচ্ছিল, এভাবেই তারা একটা কাজ করার জন্য পরিকল্পনা করছিল। শেষ মুহূর্তে এই কোটা আন্দোলনের ছাত্রদেরকে তারা এখন ব্যবহার করতে চাচ্ছে। তো এটা একটা বড় আলোচনা যদি জামাত শিবির নিয়ে এখানে আলোচনা করেন। ছাত্রের উদ্দেশ্যে আমি আজও বলে আসছি যে তারা আমাদের ভবিষ্যৎ। তারা যদি কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যায়, এই অন্যের কথায় তারা এই ফাঁদে পা দেয়, তাহলে তারা নিজেও ক্ষতিগ্রস্ত হবে, দেশ তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আরও ক্ষতিগ্রস্ত হবে। এই সুখের মাস এখন বঙ্গবন্ধুকে তারা কিভাবে মূল্যায়ন করে আমি জানি না। আজকে তারার এই বাংলাদেশের ছাত্র, তারা আমাদের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, যে মহানায়কের কর্মকাণ্ডের কারণে, তার সারা জীবনের ত্যাগের কারণে আমরা এগুলা পেলাম, তার সম্বন্ধে কোনো আলোচনা এদের মধ্যে আমরা শুনিনি। বরঞ্চ যারা বক্তৃতা করছেন ওখানে গিয়ে পিতামাতা হয়ে, এই পিতামাতাকে কিন্তু আমরা চিনি, এটা বলতে কোনো আপত্তি নেই। এই পিতামাতা যারা ওখানে গিয়ে কাটাকাটি করছেন, হ্যাঁ, যারা মারা গেছে, যারা নিহত হয়েছে, সে ছাত্র হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, রিক্সাওয়ালা হোক, এরা সকলের পিতামাতার চোখের পানি এটা একরকম। আর যারা ওইখানে ওই বিএনপির সমাবেশগুলায় যে ছাত্রী শিবিরের এইখানে প্রধান অতিথি হয়ে যান, তারা যখন গিয়া রাস্তায় পিতামাতা হয়ে কান্নাকাটি করেন, এইটা মানুষ অন্য দৃষ্টিতে দেখে। এই ছাত্রদেরকে এই জন্য আমি আহ্বান করব যে তারা বিলম্বে হলেও সে বন্ধের সময় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী এই চেম্বার জজে গিয়ে মামলার তারিখ যেটা ছিল সুপ্রিম কোর্ট এটাকে আগিয়ে আনছেন। সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে। এই রায় তাদের পক্ষেই কিন্তু সরকার মামলা, তাদের সবগুলো দাবি কিন্তু মেনে, সব তাদের ফেভারে এখন, সব তাদের পক্ষে, জনগণও তাদের পক্ষে। কিন্তু দেশের যদি তারা পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যায়, জনগণ তাদের পক্ষে থাকবে না। তখন মনে হবে যে জামাত শিবির ভার্সেস সরকার, তারা যেন ওই দিকে তাদের আন্দোলনটা না নিয়ে যায়। এই ছাত্রদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। এটা অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই বেশ কিছু আলোচনার বিষয় আছে, আসবো ছোট্ট আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা। সুপ্রিয় দর্শক, সংলাপের আহ্বান, অসহযোগের ডাকে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। জনাব মিসবাহুর রহমান চৌধুরী, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে জামাতের প্রসঙ্গ টেনে যখন কথা বলছিলাম তখন একটি শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়। তারা তো অস্তিত্বহীন হয়ে যাচ্ছে না, তাদের কার্যক্রম তো আসলে বন্ধ হয়ে যাচ্ছে না, তো সেটি কতটা আসলে কনসার্ন তৈরি করতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমি এটাই বলছিলাম যে সরকার একটা বড় ধরনের ঝুঁকি নিচ্ছে, যে সরকারের সেই প্রস্তুতি আছে কিনা, বা সরকারের নলেজে জামাতের সব কর্মকাণ্ডের বিষয়গুলা নলেজে থাকলেও তাদের সব মানে অবস্থানটা তারা জানেন কিনা। এটা যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেন তাহলে আমরা ওনাকে এই কথাটা জিজ্ঞেস করতাম যে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি এই জামাতদের ব্যবসার পার্টনার, তারা অনেকজন, আমাদের কাছে তালিকাও আছে যে এদের সাথে এরা ব্যবসা করে। এবং জামাত মাঠে যেতে পারতো না। কেন পারতো না? এদেশের আলেম সমাজ যারা আছেন, মূলধারার আলেম, তারা জামাতকে ইসলামের মূলধারার অন্তর্ভুক্ত কোনো রাজনৈতিক দল হিসাবে তারা বিবেচনা করতেন না। কেন করতেন না? এজন্য যে তারা রসুলের সাহাবী, ইনাদেরকে কটাক্ষ করত, অসম্মান করত, এখনও করে যায়। তাদের প্রতিষ্ঠাতা যিনি, ইনাকে তারা সাহাবীদের থেকে বেশি মূল্য দিত। আরও অনেকগুলা কাহিনী আছে। এই আলেমদের কারণে, শুধু রাজনৈতিক কারণে নয়, এই আলেমদের কারণে এরা মসজিদে, মাদ্রাসায়, এগুলায় জামাত পরিচয় দিয়ে অনেক জায়গায় তারা চাকরিও নিতে পারতো না। কিন্তু দেখা গেছে যে আলেমদের পিতারা এই জামাতের পাপাচার সম্বন্ধে জনগণকে জানিয়ে গিয়েছিলেন, তাদের সন্তানরা এখন জামাতভুক্ত হয়ে যাচ্ছে দিন দিন। এই কারণগুলো সরকার বিবেচনায় আনতেছে কিনা জানি না। বাংলাদেশের প্রতিটি যখন সংকট আসলে সামনে চলে আসে, আমরা যে কোনো আন্দোলন দেখি, আপনি কয়েকটা আন্দোলনের কথা উল্লেখও করছিলেন কিছুক্ষণ আগে, সেই আন্দোলনগুলোতে যখন আমরা এই যে কঠিন পরিস্থিতিগুলো দেখি, সংঘাত দেখি, তখন কিন্তু জামাতের নাম, শিবিরের নাম বারবার কিন্তু উঠে আসে সেখান থেকে। এদের সাথে যুক্ত তো আরও সংগঠনগুলো আছে, এদের অবস্থান সুনিশ্চিত করা, তাদের এটাই বলতেছি আমি, যে তাদের সাথে কতটা অঙ্গ সংগঠন আছে, তাদের কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের কয়টা কোচিং সেন্টার আছে, বিদেশে তাদের অফিস কোথায় কোথায় আছে। এবং দেখেন, নির্বাচন কমিশনের প্রথম যখন তারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলো, তারা পেয়েও গেছিল, ওখানে তারা নাম দিয়েছিল, তাদের নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ। তো তাদের বাংলাদেশ ছিল একটা ব্রাঞ্চ, তাদের মূল কার্যালয় ছিল পাকিস্তানে। আমাদের যারা রাজনীতি করি সবাই একটা গঠনতন্ত্র থাকে, সেই গঠনতন্ত্রের মধ্যে লেখা থাকে যে এই দলের কেন্দ্রীয় কার্যালয় হবে ঢাকায় বা বাংলাদেশের এই সীমানার ভিতরে। তাদের গঠনতন্ত্রে এটাও ছিল না। তাদের যে কর্মী রিক্রুটের যে সিস্টেম, এইটা দেখেন, তাদের মধ্যে অনেক আধুনিক উচ্চশিক্ষিত মানুষ আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ব্যারিস্টার আছেন, কিন্তু এরা এক ধরনের উন্মাদ, পৃথিবীতে এরকম উন্মাদ বৈজ্ঞানিক, উন্মাদ ইঞ্জিনিয়ার, প্রফেসর বহু আছে। কেন এরা অন্ধ হয়ে যায়? যে মন্ত্র ওরা দীক্ষা পায়, এর বাইরে এরা কোথায় আর যেতে চায় না, কোথায় তারা দেখতেও চায় না। জনাব বিভি রঞ্জন সরকার, আপনার কাছে আসে। সেটি হচ্ছে যে এই যে অর্থের যোগান, এই যে পরিকল্পনার সময়, তাদের প্রস্তুতি নেওয়ার সময়টুকু, সেগুলো এই মুহূর্তে আসলে কতটা জরুরি নির্দিষ্ট করে ফেলা এবং সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া, আপনার কাছে কি মনে হয়? আমরা তো শুনে থাকি যে দেশের অভ্যন্তরীণভাবে বা বহির্বিশ্ব থেকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা আসলে হয়ে থাকে। হ্যাঁ, সেটা তো আপনি তো বললেন যে, মানে মিসবাহুর রহমান সাহেব বললেন এটা, যে তাদের অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, অনেক কিছু আছে। আপনি সেই আর্থিক বুনিয়াদ যদি ধ্বংস করতে না পারেন, ক্ষতিগ্রস্ত করতে না পারেন, তাহলে কিন্তু জামাত নিষিদ্ধ করে কোনো লাভ নেই। আমরা এটাও জানলাম যে আওয়ামী লীগের অনেক এমপি, মানে উনি তো বলছেন যে লিস্ট আছে 60 জনের মতো জামাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে। তো এই যে সুবিধা, মানে জামাতের কাছ থেকে সুবিধা নিয়ে যারা মানে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চায়, তা এই দুর্বলতাটা তো স্পষ্ট। তো এখন
আওয়ামী লীগকে এই জায়গাটাতে স্পষ্ট অবস্থান নিতে হবে। আমরা জোড়াতালি দিয়ে সাময়িক সমাধান হয়তো করতে পারি, কিন্তু স্থায়ী সমাধানের কথা ভাবতে হবে। আমি মনে করি যে এইবারের এই যে কোটা সংস্কারের আন্দোলন, এই আন্দোলন আওয়ামী লীগের জন্য কতগুলো শিক্ষণীয় বিষয় হইতে পারে। তারা যে মানুষের থেকে দূরে চলে গেছে, তারা যে শিক্ষার্থীদের পালস বুঝতে পারে না, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন যে বুঝতে পারে না যে কোনটা তাদের করা উচিত, এই বিষয়গুলো যদি আওয়ামী লীগ এখন সংশোধন না করে নিজেদের, আপনি যদি এই বিপদ থেকে তারা মুক্তি পাওয়া বললাম যে একটা দুরূহ অবস্থা কিন্তু তৈরি হয়েছে। মানে আগামীকাল কি হবে আমরা কিন্তু বলতে পারি না। মানে সংঘাত সংঘর্ষ এটা যদি অব্যাহত থাকে তাহলে মানুষের মধ্যে কিন্তু বিরাট বিরূপ প্রতিক্রিয়া হবে। আমাদের একটা ওই যে জনপ্রিয় লালনের গান আছে যে সময় গেলে সাধন হবে না, অর্থাৎ সময় মতো কিন্তু সাধনাও করতে হয়। আমি মনে করি যে কালক্ষেপণ না করে আওয়ামী লীগের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একতরফা কতগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেই সিদ্ধান্তটা দলের দুর্বলতা দূর করার এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ইস্যুগুলোকে পাশ কাটিয়ে গেলে সমস্যার কিন্তু সমাধান হবে না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই যে আজকে প্রধানমন্ত্রী যে কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, এদের সঙ্গে শিক্ষা কি বলে আলোচনা করা, তারপরে হলো যে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া, যেগুলো কার্য শুরু হয়েছে, আমি মনে করি যে আওয়ামী লীগের ইমেজ পুনর্গঠনের জন্য কিছু কাজ তাদের দ্রুত করতে হবে। একটা হলো যে আওয়ামী লীগের মন্ত্রীরা এক একজন এক এক কথা বলে, কোনটা সরকারের কথা কোনটা দলের কথা এটা আপনি বুঝতে পারবেন না। তো উচিত হলো সব দেশেই এটা থাকে যে একজন সরকারের স্পোক্সম্যান থাকবে যিনি শুধু সরকারের পক্ষ থেকে কথা বলবেন, আরেকজন থাকবেন দলের স্পোক্সম্যান যিনি দলের হয়ে কথা বলবেন। এটা আওয়ামী লীগের ইমিডিয়েট করা উচিত। আর করা উচিত কিছু অপদার্থ মন্ত্রী আছে, কিছু মন্ত্রী আছে যাদের চেহারা দেখলে মানুষের মধ্যে বিরূপতা তৈরি হয়, এগুলোকে দ্রুত অপসারণ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে নতুন মুখ আনতে হবে। আওয়ামী লীগে এইরকম দক্ষ যোগ্য সৎ নেতার অভাব নাই, তাদেরকে জায়গা করে দিতে হবে। চাটুকার, তোষামতকারী, সুবিধাভোগী এদের হাত থেকে যদি এখনও মানে মুক্তির চেষ্টা আওয়ামী লীগ না করে, আওয়ামী লীগের ক্ষতি কিন্তু আওয়ামী লীগের শুধু না। একটা কথা আছে আমাদের, ওই যে আহমেদ সবার একটা কথা আছে, আওয়ামী লীগ যখন জেতে তখন শুধু আওয়ামী লীগ একা জেতে, আর আওয়ামী লীগ যখন হারে তখন গোটা জাতি কি হারে। অসংখ্য ধন্যবাদ জনাব মিসবাহুর রহমান চৌধুরী। সেখান থেকেই আসি একেবারে চলমান সংকটটাই যেহেতু আমাদের সকলের গলার কাটা হয়ে গেছে, দেশে শান্তি ফিরে আসুক, স্বস্তি ফিরে আসুক, যেটি আমরা সব থেকে বেশি চাই। আপনার পরামর্শের জায়গাটুকু আজকে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। যখন বঙ্গবন্ধুকে হারানোর পরে আমরা এই জাতি বুঝতে পেরেছিল যে কিভাবে ষড়যন্ত্র চলছিল। যখন একটা জালের দাম ছিল আপনার 70-80 টাকা, তখন শাড়ি পাওয়া যেত 15 টাকায়। সেই জাল পরাইয়া বাসন্তীকে ছবি উঠাইয়া সারা বিশ্বে বঙ্গবন্ধুকে আনপপুলার করার চেষ্টা করছিল। এদেরই উত্তরসূরিরা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে নানানভাবে মিথ্যাচার করছে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, পবিত্র কোরআন শরীফে মাত্র 5টা পানিশমেন্টের কথা উল্লেখ আছে, আর কোনো পানিশমেন্টের কথা ডাইরেক্ট উল্লেখ নাই কোরআন শরীফে। সেই 5টা হলো চুরি, ডাকাতি, বেবিচার, আর মদ্যপান, আর হলো আপনার ওই যে মিথ্যাচার, মানুষের বিরুদ্ধে মিথ্যা রটানো। এই মিথ্যাচারের মধ্যে জামাত শিবির বিশ্ব চ্যাম্পিয়ন। প্রতিদিন তারা এইখানে আর একটা আছে যে খুনের বদলে, যেটা আর কি খুন, প্রতিদিন তারা যে মিথ্যাচার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে, এটাকে প্রতিহত করার জন্য এবং তার বিকল্প আওয়ামী লীগ একটা টিম এখন পর্যন্ত গড়ে তুলতে পারছে করে আমার মনে হয় না। সেটি এখন তোলাটা কি সব থেকে জরুরি মনে করছেন? এই যে ধরুন আপনার সাথে আমরা যে কথা বলছি, আমাদেরকে গালিগালাজ করার জন্য তারা একটা টিম তৈরি করে রাখছে, কিন্তু আমাদের কথাকে সাপোর্ট করার মতো কোনো টিম আওয়ামী লীগের নাই, একদম নাই। তারা এইগুলা দাঁড়ে না, এইগুলা কাজই করে না। 1, 2 নাম্বার হলো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে এখনো বাংলাদেশে। তারা কেন ঘরে থাকবে? হ্যাঁ, রায়ট করবে না, তারা মারামারি করবে না, তো অবশ্যই তারা মাঠে থাকবে। এবং আমি শুনছি কালকে আওয়ামী লীগ কর্মসূচি দিছে প্রত্যেক ওয়ার্ডে, আমরা সমর্থন দিব। কেন শেখ হাসিনাকে হারানোর, উনি মরবেন, আজকে নয় কালকে মরবেন, উনি তো চিরজীবী না। কিন্তু এই সময় দেশের যে উন্নয়ন,
কিভাবে ব্যাঘাত ঘটবে ওনাকে না হারানো পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জনাব মিসবাহ রহমান চৌধুরী, জনাব বিভুরঞ্জন সরকার আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও আপনাদের আমরা আনতে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।